বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আইআর স্পেকট্রোস্কোপির দ্বিতীয় লেকচার থিওরি অফ ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি এ বিষয়ে জানার চেষ্টা করব। প্রথমে আমরা ক্যালকুলেশন অফ ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি দ্যাটস মিন হুকস ল এ সম্পর্কে আমরা আইআর ফ্রিকোয়েন্সিতে কিভাবে এই লটি কাজ করে সে সম্পর্কে ধারণা নিই। The molecules of organic compound usually contain many carbon-carbon and carbon-hydrogen bonds and also some other bonds. তোমরা জানো যে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে অনেকগুলো কার্বন কার্বন বন্ড আছে এবং কার্বন কার্বন হাইড্রোজেন বন্ড আছে, এছাড়াও আরও অন্যান্য বন্ডও রয়েছে। And therefore, the analysis of various modes of vibrations for a molecule is very difficult because all the atoms present in the molecules contribute to the vibrational mode. কারণ এক্ষেত্রে আমাদের যে মলিকুলার যে ভাইব্রেশন মোড রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা, অ্যানালাইসিস করা খুবই ডিফিকাল্ট, কেননা প্রত্যেকটি মলিকুলেরই এই ভাইব্রেশনাল মোডের উপরে তাদের কন্ট্রিবিউশন রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে it is still possible to calculate approximately where a particular vibrational mode will appear in the infrared spectrum by considering each bond present in the molecule one at a time and ignore other bonds. আমরা যখন আইআর স্পেকট্রোস্কোপিতে যখন ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশনাল মোডগুলো পাবো, সেক্ষেত্রে যে কোনো একটিকে যখন বিবেচনা করব তখন অন্যান্য যে বন্ডগুলো রয়েছে সেগুলোকে আমরা ইগনোর করব। সেক্ষেত্রে হুকস ল, এটা আমরা জানি, ইফ আ বডি অফ মাস এম, যদি কোনো একটা বডি, কোনো একটা বস্তুর ভর যদি এম হয়, অ্যান্ড ইজ এম ইজ হ্যাঙ্গিং অন আ স্প্রিং and given a pull downwards, it begins to undergo simple harmonic oscillations. যদি এম ভরের কোনো একটা বডিকে যদি আমরা একটা স্প্রিংয়ের নিচে ঝুলিয়ে দিই, তাহলে এটার যে পুল ডাউনওয়ার্ডস অর্থাৎ নিচের দিকে যে এই সম্প্রসারণ হবে, সেক্ষেত্রে যে এটা একটা সিম্পল হারমোনিক অসিলেশন হিসেবে কাজ করে। এখন তোমরা বলতে পারো যে আমাদের তো যখন বন্ডগুলো থাকে সেক্ষেত্রে তো মিনিমাম দুটো অ্যাটমের মধ্যে এই বন্ডগুলো গঠিত হয়। তো সেক্ষেত্রে আমরা যদি হুকস ল অ্যাপ্লাই করি, এর ক্যালকুলেশন অনেক জটিল হবে, যে কারণে আমরা একটিমাত্র ভর বা মাস বিশিষ্ট কোনো একটা বডিকে কল্পনা করছি যেটা হ্যাঙ্গিং করা আছে, এবং সেক্ষেত্রে এই যে স্প্রিংয়ের যে সম্প্রসারণ সেক্ষেত্রে হারমোনিক অসিলেশন হিসেবে কাজ করবে। এখন হুকস ল কি বলে? অ্যাকর্ডিং টু হুকস ল, the force which tends to restore the body to its original position is proportional to the displacement of the body from that position. অর্থাৎ একটা এই যে আমরা একটা স্প্রিংয়ের মধ্যে এক প্রান্তে আমরা একটি এম ভর বিশিষ্ট একটি বস্তু ঝুলিয়ে দিয়েছি, সেক্ষেত্রে এটা যখন পূর্বের অবস্থায় ফিরে আসতে চাবে তখন সেই ফোর্সটা হবে তার যে ডিসপ্লেসমেন্ট বা সম্প্রসারণ সেটার সমানুপাতিক। এখন এফ ইজ ইকুয়াল টু মাইনাস, তাহলে এফ ইজ প্রপোর্শনাল কী হবে? এক্স বা মাইনাস এক্স। এখানে মাইনাস কেন? কারণ সম্প্রসারণের ফলে যখন স্প্রিংটি পূর্বের অবস্থায় আসতে চাবে তখন এই স্প্রিংয়ের সংকোচন হবে। সেক্ষেত্রে এই ভ্যালুটাকে এক্স নেগেটিভ হিসেবে কল্পনা করা হয়েছে বা নেগেটিভ হিসেবে ধরা হয়েছে। দ্য স্প্রিং উইল হ্যাভ definite frequency nu of vibration which is given by the relation nu
ইজ ইকুয়াল টু 1/2 বাই রুট ওভার কে বাই এম। এখন এই ইকুয়েশনটা আমরা একটু আম, প্রতিপাদন করতে চাই। যে ইকুয়েশনটা আমরা এখানে দেখছি সেই ইকুয়েশনটা আমরা প্রতিপাদন করতে চাই। সেই সিম্পল হারমোনিক যে অসিলেশন, সেক্ষেত্রে আমরা এফ ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স, এফ ইজ ইকুয়াল টু এফ ইজ প্রপোর্শনাল, এখানে ইকুয়াল সাইন হবে, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। অ্যান্ড অ্যাকর্ডিং টু নিউটনস ল, এফ ইজ ইকুয়াল টু এম এ, অ্যান্ড এ ইজ দ্য double derivative of the expansion d square x divided by dt square। তাহলে এই a এর ভ্যালু আমরা এই 1 নং সমীকরণ, সরি, a এর ভ্যালু আমাদের যে f is equal to m এ, এখানে আমরা বসাতে চাচ্ছি। তাহলে f is equal to m d square x by dt square, এটাকে আমরা 2 নং সমীকরণ দিচ্ছি। এখন এই 2 নং সমীকরণ আমরা দেখতেছি f is equal to m d square x by dt square, এবং 1 নং সমীকরণও f is equal to minus kx। সুতরাং আমরা লিখতে পারি এই 1 এবং 2 নং সমীকরণ থেকে m d square x divided by dt square is equal to minus kx, বা m d square x divided by dt square, এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি তাহলে প্লাস kx is equal to 0, এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। এখন এই যে 3 নং সমীকরণটা রয়েছে, এটাকে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসেবে বিবেচনা করছি, কেননা এই ইকুয়েশনটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এ ধরনের ইকুয়েশনের দুটা সলিউশন থাকে, একটি হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন আলফা টি, অপরটি হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ কস আলফা টি। তো এই দুটাকে আমরা একটু 4 নং সমীকরণ দিলাম, এবং এখানে যে আলফা ভ্যালু রয়েছে, আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। এখন লেট কনসিডার অ্যাকসেপ্টেবল সলিউশন ইজ, এই 4 নং সমীকরণে আমরা ধরে নিচ্ছি যে এক্স ইজ ইকুয়াল টু এ কস আলফা টি, এটাই হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেবল সলিউশন। সেক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু এ কস আলফা টি প্লাস টি। এখন এই টি হচ্ছে আমাদের হচ্ছে অসিলেশন পিরিয়ড। যদি অসিলেশন পিরিয়ড আমাদের টি হয়, তাহলে আমরা লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু এ কস আলফা টি প্লাস টি। এখন কস এ প্লাস বি এর সূত্র, এক্স ইজ ইকুয়াল টু এ কস আলফা টি কস আলফা ক্যাপিটাল টি মাইনাস এ সাইন আলফা টি ডট সাইন আলফা টি। তো এটাকে আমরা 7 নম্বর সমীকরণ হিসেবে দিলাম। এখন ইকুয়েশন 4 এবং 7 আমাদের যেটা রয়েছে, এটা তখনই স্যাটিসফাইড করবে, এই ইকুয়েশন 4 এবং 7 তখনই স্যাটিসফাইড করবে যখন কস আলফা টি ইজ ইকুয়াল টু 1 হবে এবং এ সাইন আলফা টি ইজ ইকুয়াল টু 0 হবে। কিন্তু আমরা অলরেডি বলেছি আমাদের যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে তার দুটো সমাধান এক্স ইজ ইকুয়াল টু এ সাইন আলফা টি। তার মানে এই ভ্যালুটার মান কখনোই 0 হতে পারে না। দ্যাটস মিন এক্স ইজ ইকুয়াল টু এ সাইন আলফা টি ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এ সাইন আলফা টি ইজ ইকুয়াল টু যদি 0 হতে চায়, তাহলে অবশ্যই সাইন আলফা টি ইজ ইকুয়াল টু এই ভ্যালুটার মান 0 হতে হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কস আলফা টি ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড সাইন আলফা টি ইজ ইকুয়াল টু 0। এখন এই সমীকরণ থেকে আমরা যদি একটু খেয়াল করি যে তোমরা জানো যে কস টয়েস পাই এর ভ্যালু হচ্ছে 1। তো আমরা এই ইকুয়েশনে কস আলফা টি এবং কস টয়েস পাই যদি এখানে বসাই, তাহলে আলফা টি ইজ ইকুয়াল টু পাবো আমরা টয়েস পাই। সো আলফা টি ইজ ইকুয়াল টু টয়েস পাই অর আলফা ইজ ইকুয়াল টু টয়েস পাই বাই টি। তো আমরা যদি 5 নং সমীকরণ দেখি, আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, এবং এইখানে আমরা দেখতেছি আলফা ইজ ইকুয়াল টু টয়েস পাই বাই টি। এখানে আমরা আলফার ভ্যালুটা যদি এখানে আরেকটি
ভ্যালু আমরা বসিয়েছি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1/t। ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1/t। এই ভ্যালুটা আমরা এখানে বসাচ্ছি। সো 1/t ইজ ইকুয়াল টু যদি ফ্রিকোয়েন্সি হয় তাহলে আলফা ইজ ইকুয়াল টু 1/t এর জন্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড টোয়াইস বাই, দ্যাটস মিন আলফা ইজ ইকুয়াল টু টোয়াইস বাই নিউ। তো সমীকরণ 7 এর বাম পাশে আমরা দেখতেছি আলফা, আলফা, এবং সমীকরণ 5-এরও বাম পাশে হচ্ছে আলফা। সুতরাং আমরা লিখতে পারি রুট ওভার কে এম ইজ ইকুয়াল টু টোয়াইস বাই নিউ, অথবা টোয়াইস বাই নিউ ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। সো টোয়াইস বাই নিউ ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। এখন নিউ ইজ ইকুয়াল টু হবে আমাদের, নিউ ইজ ইকুয়াল টু হবে 1/2/√k/m। এটাকে আমরা 8 নং সমীকরণ দিলাম। তো এটা আমরা করলাম হচ্ছে একটা সিম্পল হারমোনিক অসিলেশনের জন্য, যেখানে একটি স্প্রিংয়ের এক প্রান্তে এম ভর বিশিষ্ট একটি বডি হ্যাঙ্গিং করা হয়েছে। কিন্তু আমাদের যে বন্ডগুলো রয়েছে অর্গানিক কম্পাউন্ড বা মলিকুলগুলোর মধ্যে সাধারণত দুটি অ্যাটমের মধ্যে এই বন্ড ক্রিয়েট হয়। সেক্ষেত্রে এই দুটি অ্যাটমের মধ্যবর্তী বন্ডকে আমরা স্প্রিং হিসেবে যদি বিবেচনা করি তাহলে, এবং এই দুটি অ্যাটমের ভর যদি m1 এবং m2 হয়, তাহলে তাদের রিডিউস মাস হবে m1 m2 ডিভাইড বাই m1 প্লাস m2। সো 8 নং সমীকরণে m এর পরিবর্তে আমরা তখন মিউ ব্যবহার করব, যেখানে মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের m1 m2 ডিভাইড বাই m1 প্লাস m2। তাহলে এ মানটা আমরা এখানে বসিয়ে পেলাম। এখন আমরা জানি ওয়েভ নাম্বার নিউ বার ইজ ইকুয়াল টু নিউ বাই সি। এখানে সি হচ্ছে স্পিড অফ লাইট বা আলোর গতিবেগ। তো সেক্ষেত্রে নিউ বার ইজ ইকুয়াল টু, আমরা যদি এখানে নিউ এর মান যদি বসাই দিই তাহলে আমরা পাবো হচ্ছে 1/2/c রুট ওভার কে বাই নিউ। এই সমীকরণটির সাহায্যে আমরা কোনো একটা গ্রুপ বা কোনো একটা মলিকুল এর যে নিউ বার বা ফ্রিকোয়েন্সি এর আমরা ক্যালকুলেশন করতে পারবো, যেখানে কে বলা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট এবং মিউ হচ্ছে রিডিউস মাস। যেমন এখানে একটি প্রবলেম রয়েছে আমাদের, ক্যালকুলেট দ্য ওয়েভ নাম্বার ফর দ্য স্ট্রেচিং ভাইব্রেশন অফ এ সিঙ্গেল বন্ড বিটুইন কার্বন অ্যান্ড হাইড্রোজেন, and k is equal to 5 into 10 to the power 5 dyne per centimeter and অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে এত। তো এখানে দেখাই যাচ্ছে আমাদের কার্বন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী যে সিঙ্গেল বন্ড রয়েছে তার আমাদের ওয়েভ নাম্বার ক্যালকুলেট করতে হবে। কার্বনের ভর দেওয়া আছে 12, সো m1 is equal to 1 by অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাভোগাড্রো। অর্থাৎ আমরা এই ক্যালকুলেশনের জন্য যে এম এর ভ্যালুটা ক্যালকুলেট করব সেটা হবে পার অ্যাটম, অর্থাৎ যে ভরটা আছে সেটাকে নাম্বার অফ অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করতে হবে। সো মাস অফ কার্বন অ্যাটম, সো m2 ইজ ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই Na। এটা মাস অফ হাইড্রোজেনের ভর হচ্ছে 1 ডিভাইডেড বাই Na। সো রিডিউস মাস আমরা জানি m1 m2 ডিভাইড বাই m1 প্লাস m2, এবং আলোর গতিবেগ হচ্ছে এত। অ্যান্ড অ্যাকর্ডিং টু হুকস ল, নিউ বার ইজ ইকুয়াল টু 1/2/c রুট ওভার কে বাই এম। কে এর ভ্যালু এখানে দেওয়া আছে এবং এখানে m1 এবং m2-র ভ্যালু আমাদের আছে। সো আমরা এখান থেকে রিডিউস মাস পাবো এবং আলোর বেগ আমাদের জানা। খুব সহজে আমরা এখান থেকে নিউ বার ক্যালকুলেশন করতে পারবো। এরকম আরও অনেক প্রবলেম রয়েছে, যেমন এখানে রয়েছে দ্য ইনফ্রারেড স্পেকট্রাম CO shows a vibrational absorption peak at 2170 per centimeter. What is the force constant? আসলে কে এর ভ্যালুটা যাচ্ছে এখানে। তো এখানে কার্বন এবং অক্সিজেন, কার্বনের ভর আমাদের জানা, অক্সিজেনের ভর জানা, সেখান থেকে আমরা রিডিউস মাস বের করব, এবং কে সিঙ্গেল বন্ডের জন্য কে এর মান আমরা জানি 5 into 10 to the power -5। হ্যাঁ, 5 into 10 to the power 5, সরি -5 না 5। তো সেক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলে আমরা খুব সহজেই
কে এর মান পাবো। এরকম অনেক প্রবলেম রয়েছে, যেমন HCl, সো হাইড্রোজেনে ভর জানা, ক্লোরিনে ভর জানা, সে এখানে সিঙ্গেল বন্ড রয়েছে, সেটা এখান থেকে আমরা রিডিউস মাস বের করতে পারবো। কি চেয়েছে এখানে? ফোর্স কনস্ট্যান্ট কে এর মান বের করতে বলছে। তো এই প্রবলেমগুলো তোমরা দেখে নিবে। আমরা ফ্যাক্টরস নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু ফোর্স কনস্ট্যান্ট আমরা ক্যালকুলেশন করলাম। তো ফোর্স কনস্ট্যান্টগুলো কীভাবে ভেরি করে। আসলে সিঙ্গেল বন্ড এর ক্ষেত্রে ফোর্স কনস্ট্যান্ট আমরা বললাম যে 5 × 10⁵। যদি এটা ডাবল বন্ড হয় সেক্ষেত্রে আমরা 2 দ্বারা গুণ করবো এটাকে, অর্থাৎ ডাবল বন্ডের ক্ষেত্রে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে 5 × 2, দ্যাটস মিন 10, 10⁻5। এবং ট্রিপল বন্ডের ক্ষেত্রে আমরা এটাকে 3 দ্বারা গুণ করব, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব। এখন যদি ফোর্স কনস্ট্যান্ট কি হয়, with the increase the value of force constant K corresponding to the increase the bond strength, vibrational frequency also increase। তার মানে K এর মান যখন বৃদ্ধি পাবে, ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি আমাদের বৃদ্ধি পাবে। In other word, vibrational frequency is directly proportional to bond strength। যেমন আমরা এখানে দেখছি যে বন্ড স্ট্রেংথ ফর সিঙ্গেল বন্ড, তো সেক্ষেত্রে আমাদের সিঙ্গেল বন্ডের মধ্যে বন্ড স্ট্রেংথটা অনেক কম। দ্যাটস মিন আমাদের ফোর্স কনস্ট্যান্ট ভ্যালু যেটা কম, সেক্ষেত্রে ফ্রিকুয়েন্সি কম হবে 1200। এখন ডাবল বন্ডের ক্ষেত্রে বন্ড স্ট্রেংথ বেশি, সেক্ষেত্রে 1650। এবং ট্রিপল বন্ডের ক্ষেত্রে বন্ড স্ট্রেংথ আরও বেশি, ফলে ফ্রিকুয়েন্সি আরও বেশি হবে। মাস দ্য ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। তোমরা ইকুয়েশনে দেখেছো অলরেডি, আমাদের এটা যে রিডিউস মাস সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য ফ্রিকোয়েন্সি। সো আমরা বলবো যে মাস যত বেশি হবে ফ্রিকোয়েন্সি তত কম হবে। এখানে কার্বনের সঙ্গে আয়োডিন মাস অনেক বেশি, ফলে ফ্রিকোয়েন্সি কম। ব্রোমিনের মাস আয়োডিনের চেয়ে একটু কম, ফ্রিকোয়েন্সি বেশি। এবং কার্বন হাইড্রোজেন ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি জানলাম, থিওরি অফ ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি এবং হুকস ল। হুকস লয়ে আমরা যে ফোর্স কনস্ট্যান্ট পাচ্ছি সেটা কিভাবে আমাদের ফ্রিকোয়েন্সিকে ইফেক্ট বা অ্যাফেক্ট করে, সে বিষয়টাও আমরা জানলাম। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দেখা হবে নেক্সট, যে আমাদের আইআর স্পেকট্রোস্কোপির 3rd লেকচার রয়েছে, সেখানে কথা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থেকো, সুন্দর থাকো।